কেজরিওয়াল সাহেবকে তার গ্রেফতারটা কিন্তু আইনিভাবে সঠিক, নাহলে তো সকালবেলায় হিয়ারিং এ বেল পেয়ে যেতেন। কেন পাননি? তার কারণটা হচ্ছে আনলফুল ডিটেনশন নয়, তাকে একাধিকবার সমন দেওয়া হয়েছে, তিনি সমনের রেসপন্স করেননি, হাজিরা দেননি, কোর্ট একাধিকবার বলেছে, তার কোনো উত্তর তিনি দেননি এবং স্পেসিফিক্যালি অসহযোগিতা করেছেন তদন্ত প্রক্রিয়ায়, সেই অভিযোগ রয়েছে। এবং তারপরে নানা রকম আদার্স যা কর্পোরেটরি এভিডেন্স রয়েছে, সেই কর্পোরেটিং এভিডেন্সের সাপেক্ষে মানি লন্ডারিং কেসে গেছে। এবং আমার যা প্রেডিকশন বলছে বা আইন সম্পর্কে আমার যতটুকু ধারণা, যে খুব তাড়াতাড়ি উনি বেল কিন্তু পাবেন না, এটা কিন্তু অনেক মাস অবধি এই ট্রায়ালটা গড়াতে পারে। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কাল রাতেই, সুপ্রিম কোর্ট তার আর্জি খারিজ করে দিয়েছেন, রীতিমতো 10 দিনের হেফাজত চাই ইডি। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, কথা বলার চেষ্টা করব। কি বলবে এই যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার? দেখুন, এটা যে পরিস্থিতিতে গ্রেফতারিটা হয়েছে এটা অত্যন্ত পলিটিক্যালি তাৎপর্যপূর্ণ এবং এতে বিরোধী শক্তিরা বেশ খানিকটা চাপে পড়ে গেলেন বলেই আমার মনে হয়। এবং অরবিন্দ কেজরিওয়াল যে দলটা হোস্ট করেন সেই দলের সবথেকে বড় সমস্যা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের পরবর্তী আর এই মুহূর্তে জেনারেশন লিড নেওয়ার মতো কেউ রেডি নেই। যেটা হেমন্ত সোরেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি গ্রেফতার হওয়ার আগে কিন্তু তার নেক্সট যিনি হবেন তার পথটা প্রশস্ত করে দিয়েছিলেন রিজাইন করে। কিন্তু এখন অফিসিয়ালি যে স্টেটমেন্ট দিয়েছে যে দরকার হলে জেল থেকেই দপ্তর চালাবে, এইটা খুব একটা যুক্তিসঙ্গত পদ্ধতি বা যুক্তিসঙ্গত পদক্ষেপ বলে আমার মনে হয় না। এবং যেহেতু আম আদমি পার্টির যাবতীয় কনসেন্ট্রেশনটাই ছিল এই অরবিন্দ কেজরিওয়ালের ওপরে, ফলে এবং বিগত বেশ কয়েকটা ভোটে আমরা দেখেছি যে যেভাবে পশ্চিম ভারতে আপ আস্তে আস্তে এক্সপ্যান্ড করছিল এবং একটা ন্যাশনাল আইডেন্টিটিতে পরিণত হয়েছিল, সেখানে অরবিন্দ কেজরিওয়ালের মতো এবং সিটিং চিফ মিনিস্টারের গ্রেফতার হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরোধীরা বেশ খানিকটা বিড়ম্বনায় পড়বেন বলেই আমার মনে হচ্ছে। ইতিমধ্যে বিজেপি বলা শুরু করেছে যে 9 মাস থেকে এই প্রক্রিয়া চলছিল, উনি সাড়া দেননি বলে সেজন্য ওনাকে জেরা করে, রীতিমতো 2 ঘন্টা জেরা করে তারপরে গ্রেফতার করা। দেখুন, সেটা তো বটেই, কারণ আইনের যা প্রসেস আছে সেই প্রসেস অনুসারেই অ্যারেস্টেড হয়েছেন এবং তার এই গ্রেফতারটা আনলফুল নয়। এবার সেটা দিল্লি হাইকোর্টেও তার আগের দিন রাত্রেই তিনি সুরক্ষা কবচের জন্য বলেছিলেন, দিল্লি হাইকোর্টও সেটা খারিজ করে দিয়েছে এবং একাধিকবার তাকে কোঅপারেট করবার জন্য সমন দেওয়া হয়েছিল, তারপরেও তিনি যাননি এবং তার ফলে আইনের যা প্রসেস আছে সেই হিসেবে তাকে গ্রেফতার হতে হয়েছে। এবার দেখা যাক আইনি ট্রায়ালে তার পরবর্তী নেক্সট স্টেপ কি হয়। বলছি আমাদের সবাই বলছে বাংলায় তো এর থেকেও বেশি দুর্নীতি হয়েছে, তাহলে বাংলায় কবে হবে? এই জিনিসটা এই মুহূর্তে রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল প্রশ্ন তুলছে। দেখুন, যদি দুর্নীতি মুক্ত বাংলা তৈরি করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় এজেন্সির ওপরেই আস্থা রাখতে হবে। তার কারণ এই সবকটা অ্যারেস্ট বলুন, মানে সেটা হেমন্ত সোরেন বলুন, কেজরিওয়াল বলুন, এগুলো তো সবই কেন্দ্রীয় এজেন্সির হাতে হচ্ছে। তখন কেন্দ্রীয় এজেন্সি তারা কবে করবেন, কারণ এত পরপর ইস্যু হয়ে গেল, যেরকম ধরুন চিটফান্ড মামলা বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, রেশন স্ক্যাম বলুন, সন্দেশখালী ভায়োলেন্স বলুন, অনেকগুলো কিন্তু ইস্যু আস্তে আস্তে কিন্তু আনফোল্ড হয়ে গিয়েছে। ইলিগাল বিল্ডিং, এরকম আরো মানে একদম দলিল দস্তাবেজ নিয়ে বসতে হবে বলতে গেলে। তো ফলে বাংলার দুর্নীতি তো হয়েইছে, সেটা তো মানে আমরা কোর্টরুম ব্যাটেলেও দেখেছি, সামাজিকভাবেও দেখেছি যে বাংলার দুর্নীতি হয়েছে। এবার এখন বাংলার এই দুর্নীতি কবে আশার আলো দেখবে, একটা আমরা জাস্টিস পাবো, বা যারা ডিপ্রাইভড হয়েছেন, যে সমস্ত সাধারণ মানুষ তারা কবে ডিপ্রাইভড, তাদের এই ডিপ্রাইভড হওয়ার জাস্টিসটা পাবেন, সেটা একমাত্র কোর্ট আর কেন্দ্রীয় এজেন্সি বলতে পারবে। কেন্দ্রীয় এজেন্সির ফরেন অ্যাকশন নেওয়া উচিত। এখন কেন্দ্রীয় এজেন্সি একটা বিড়ম্বনায় পড়ে এখানে বাংলায় কাজ করতে এসে, সেটা হচ্ছে যে তাদেরকে বারবার করে ঘেঁটে দেওয়ার জন্য সর্বতোভাবে তৈরি থাকে হচ্ছে বাংলার পুলিশ। মানে সে চিটফান্ড মামলাতে হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া বলুন, কিংবা নন কোঅপারেশন বলুন, কিংবা নানা রকমভাবে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করা, কিংবা যারা হচ্ছে অ্যাকিউজড হচ্ছে তাদেরকে নিজেদের, যেটা আমরা শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখলাম, মারণপণ চেষ্টা করে গেল তারা একেবারে নিজেদের হচ্ছে হেফাজতে রেখে দেওয়ার জন্যে, কিভাবে উল্টো পাল্টা চার্জ তাকে দিয়ে নানা রকমভাবে ব্যাপারটাকে বানচাল করে দেওয়া যায়। ফলে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিকে ঢাকার জন্য আবার প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করছে। আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারি যে এজেন্সিগুলি রয়েছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং মানুষকে জাস্টিস দেওয়ার জন্য যা আইনি পদ্ধতি আছে সেটা অবলম্বন করে, তাহলে বাংলাও খুব শিগগিরই এরকম একটা চিত্র দেখতেই পারে।
এই এই মুহূর্তে বললে তো আর সেটা হবে না, তার কারণ হচ্ছে যে জোটটা তৈরি করতেই তো তারা পারেননি। জোটের একটা, দেখুন যে কোনো জোট, আমি যেটা বারবার বলেছি, জোট মানে হচ্ছে একটা পার্টনারশিপ। সেখানে প্রত্যেককে তাদের কিছুটা কিছুটা করে জায়গা দিতে হবে, ছাড়তে হবে। সবাই মিলে একটা 100% এন্টিটি তৈরি হয়। সবাই যদি বলে আমি আমার 100% স্টেকটা নিয়ে নেবো, তাহলে সেটা তো কখনোই একটা পার্টনারশিপ হতে পারে না। পার্টনারশিপে সবাইকে জায়গা দিতে হবে। এখন যখন দেখছে যে আহ, মানে বিজেপি একটা এরকম মারাত্মক শক্তিশালী জায়গায় চলে গেছে, এবং তারা যখন কিছু ক্ষেত্রে তারা বলছেন যে শক্তির অপব্যবহার হচ্ছে, এখন আপনি অসহায় হয়ে আপনি যদি এক জোট গঠন করতে চান, আজকে ভোট প্রায় চলে এলো দোরগোড়ায়, এখন তো এটা হয় না। ইন্ডিয়া জোটের ফরমেশনটাই অনেক পরে হয়েছে, এবং ইন্ডিয়া জোটটা ভীষণ বেসলেস, ভিশনলেস ভাবে তৈরি হয়েছে। সেখানে কংগ্রেস বলুন, দক্ষিণ ভারতের অন্যান্য পার্টি বলুন, বিহারের পার্টি বলুন, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস, কারণ এদের শুরু থেকেই এদের এজেন্ডাটা পরিষ্কার ছিল না যে কে কার সাথে জোট করতে চায়। কেউ বলছে আমরা সিট শেয়ার করব না, কেউ বলছে আমরা কমন পলিসি শেয়ার করব না, কেউ বলছে না যে আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই। এটা তো হয় না। এখন বিপদে পড়ে রাতারাতি বললাম যে সমস্ত বিরোধী শক্তি এক হও, এইভাবে করে হয় না। এবং এতে আলটিমেটলি যেটা হবে যে বিজেপির হাতটাই শক্ত হবে, কারণ বিজেপি একটা ক্যালকুলেটেড গেম প্ল্যান করেছে এখানে। অনেকেই মনে করছিলেন যে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে বোধহয় সম্পূর্ণ জিনিসটাই উল্টো বুমেরাং হয়ে যেতে পারে, বিজেপি দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্ল্যানিংটা খুব পরিষ্কার আপনারা যদি দেখেন। এবং এটা খুব ক্যালকুলেটেড গেম প্ল্যান, এবং এটাতে চট করে হঠাৎ করে ইন্ডিয়া জোটের সবাই এইভাবে বললেও তারা কেউ চলে আসবেন না, তার কারণ বিভিন্ন জায়গায় অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে এবং লোকসভা ইলেকশনের জন্য অলরেডি কমিশন ফর্ম হয়ে গেছে। তো ফলে পুরো ব্যাপারটা একটা ডিসপার্সড হয়ে গেছে, এটা ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওভারনাইট একটা গ্রেফতারির জন্য যদি হয়, তাহলে ঝাড়খণ্ডের সময়ই হতে পারত। তখনও তো হয়নি। হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পরেও তো অপোজিশনরা ইউনাইটেড হতে পারতেন যে আমরা একসাথে থাকবো, কেউ মানে কোনো রকম যদি কেন্দ্রীয় সরকার যদি অ্যাটাক করে, যাতে আমরা একসাথে লড়তে পারি। দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা কিনা সেটা তো রাজনীতিবিদরা তাদের মতো করে ইন্টারপ্রেট করবেন, কিন্তু একটা দুর্নীতি যে হয়েছে সেটা তো স্পষ্ট। যে ধরনের ইনভেস্টিগেশন তার নামে, তার ওপরে করা হয়েছে, এবং যে যে চার্জ তাকে দেওয়া হয়েছে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাকে আনা হয়েছে, এবং যে লিকার স্ক্যামে যে তার নামে যে অভিযোগগুলো পাওয়া গেছে, এরকম তো হয় না হঠাৎ করে গেলাম আর তাকে আমি বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলাম। এটা তো মজা নয়। একটা মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা যায় না। একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে মানে নিশ্চয়ই তার কাছে আইনি এভিডেন্স রয়েছে। এবার যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এই ইডি, সিবিআই এই অর্গানাইজেশনগুলো কোনোভাবে বায়াসড হয়ে যাচ্ছে কিনা, সেটা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা সবসময় অপোজিশনদেরকে কেন ইনভেস্টিগেট করছেন। করাপশন যদি হয়, আপনারা সেন্টার বা যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরও তো কিছু না কিছু ইনভেস্টিগেশন হতে পারে, সেটা কেন হচ্ছে না, সেটা সেটা একটা প্রশ্ন হতে পারে। কারণ আমরা বিগত কয়েক বছরে যত ইডি, সিবিআই ইনভেস্টিগেশন দেখেছি, সেন্ট্রাল এজেন্সির প্রোব দেখেছি, সবই এগেইনস্ট দ্য অপোজিশন পার্টি। সেটা একটা প্রশ্ন। কিন্তু তার মানে এটা নয় যে আনলফুলি ডিটেন করা হয়েছে কেজরিওয়ালকে।